কমিউনিস্ট পার্টির প্রদীপ সহ, যেখানে এনায়েতপুর সিরাজগঞ্জের পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া, রংপুরে হারাধন সহ 4 জনকে হত্যা করা, বরিশাল, খুলনা, বঙ্গবন্ধু ভবন তো আছেই, অর্থাৎ হাজার শত নেতা কর্মীকে হত্যা করা, যে মহোৎসবের মেতে ছিল। 1.5 বছরে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মব লিঞ্চিং, সকল সভ্যতাকে ধ্বংস করে দেওয়া, আমাদের সামাজিক যে অনুশাসনগুলো ছিল, ধর্মীয় যে অনুশাসনগুলো ছিল, সেটাকে ধ্বংস করে দেওয়া, শিক্ষকের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধ, সেটাকে ধ্বংস করে দেওয়া। আমি ডিটেল করতে গেলে অনেক সময় লাগবে, সিনিয়র সেমে আছেন তিনি বলবেন। আমি বলছি যে ওই যে একেবারেই চরম অনিশ্চয়তা, সেখান থেকে হয়তো আমরা আশা করতেই পারতাম বা করেও ছিলাম যে একটা ইনক্লুসিভ নির্বাচনে এই সংকটের উত্তরণ হতে পারে। সেটাও ইউজ করতে দিল না, বিএনপি জামাত করতে দিল না। আবারও বলি, যে নির্বাচনটা হয়ে গেল, এই 6 মাসে তার গুণগত পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বিনিয়োগ তো নেই, দেশি বিনিয়োগও 1/3 নেমে এসছে। শিল্প কলকারখানা বন্ধ, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। মানে অর্থাৎ আমি এক সর্বগ্রাসী সংকটে দেশ, এইভাবে দেশকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী বা নেতা নীরব থাকতে পারেন না। হ্যাঁ, আমাদের সামান্য ত্রুটিত হয়েছে, আমাদের সাংগঠনিক দুর্বলতা হোক, যে কোনো দুর্বলতার কারণে আমরা খানিক সময়ের জন্য হোঁচট খেয়েছিলাম। আমরা মানুষকে বসতে সময় দিয়েছিলাম, ঠিক আছে দেখো শেখ হাসিনার বাংলাদেশ আর আজকে বাটপার ইউনূস আর দুর্নীতিবাজ, টপ টু বটম। আজকে ট্রেজারি বেঞ্চ লিডার অফ দ্য অপোজিশন, টপ টু বটম আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত। সচিব বদলিতে কোটি কোটি টাকা, একটা মানে ছোট অফিসার বদলি, ডিসি এসপি বদলিতে 100 কোটি টাকা, লক্ষ কোটি টাকা, এর কোনো বিষয়, এটা কোনো কথা হলো? এর দেশ চলতে পারে? সিনিয়র ক্যাপাবল এফিসিয়েন্ট অফিসারদেরকে সে মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ, সব জায়গা থেকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে, আউট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সর্বগ্রাসী সংকট থেকে দেশকে বাঁচানোর জন্য নেত্রীর ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। নেত্রীকে ফিরতেই হবে এবং তিনি ফিরে আসবেন। এই ফিরে আসার ঘোষণাটা তিনি আগে পরে দিয়েছেন। কদিন আগে যেমন রয়টার্সে এবং এনডিটিভিতে দেওয়ার পরে স্বাভাবিক কারণেই আন্তর্জাতিক মিডিয়ার আকর্ষণটা ছিল নেত্রীর প্রতি। এবং গত 5 তারিখ যে ফরেন করসপন্ডেন্টস ক্লাবে দিল্লিতে অনুষ্ঠিত যে প্রেস কনফারেন্স বলি আর এক্সচেঞ্জ বলি, সেই মিটিং এ আপার যে বক্তব্য, আপনার মাননীয় নেত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি লাউড অ্যান্ড ক্লিয়ার সিস্ট ব্যাক, তিনি যাবেন, ফিরবেন। এই ফিরেটা দেশের মানুষের জন্য, দলের নেতা কর্মী সমর্থক সমর্থকদের জন্য, দেশের ভবিষ্যৎটা রক্ষার জন্য। এই জন্য নেত্রী যাবেন। আমি মনে করি নেত্রীর যে দেশে ফিরে যাওয়ার, অর্থাৎ নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যাওয়া, তিনি দেশে ফিরে গেলে তাকে হত্যা করা হতে পারে, দেশে ফিরে গেলে তাকে তার পিতার মতো ভাগ্য বরণ করতে হতে পারে, তাকে কারাগারে নিক্ষেপ করা হতে পারে। সেই সকল শঙ্কার থেকেও, সেই শঙ্কার মধ্যেও তিনি স্পষ্টতই বলেছেন, আমি দেশে যাব আমার মানুষের কল্যাণের জন্য, মানুষকে রক্ষার জন্য, আমার দলের নেতা কর্মী সমর্থক সমর্থকদেরকে রক্ষার জন্য, জীবন বাঁচানোর জন্য, এক কথায় দেশকে বাঁচানোর জন্য আমি যাব। এবং তার যে এই কমিটমেন্ট, তার যে ঘোষণা, এটার কারণেই কিন্তু আন্তর্জাতিক যেই মিডিয়াগুলোর কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে জননেত্রী শেখ হাসিনা, এবং সেটি বই প্রকাশ হয়েছে 5 তারিখে। এবং এটি পরিষ্কার, গত কদিনে কত কোটি মানুষ বিশ্বব্যাপী এটি দেখেছে। অর্থাৎ শেখ হাসিনা এখনো প্রাসঙ্গিক, এখনো বাংলাদেশ সহ এই রিজনাল পলিটিক্সে শেখ হাসিনা অপরিহার্য, অনিবার্য। ধন্যবাদ। ধন্যবাদ পঙ্কজ ভাই। ওমর ভাই, পঙ্কজ ভাই যেরকম বলছিলেন যে রিজিওনাল পলিটিক্সে শেখ হাসিনা অনিবার্য, অপরিহার্য, সেজন্য কি সারা বিশ্বে এত তোলপাড় তৈরি হয়েছে তার এই সাক্ষাৎকার নিয়ে বা তার এই প্রেস কনফারেন্স নিয়ে বা মত বিনিময় সভা নিয়ে? এবং যে পঙ্কজ ভাই যেটা বলছিলেন যে কোটি কোটি দর্শক এটা দেখেছে এবং মানুষের ভিতরে এক ধরনের উদ্দীপনা তৈরি হয়েছে, সেজন্যই কি যে উনি এখনো রিজিওনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স একটা ফ্যাক্টর? আচ্ছা,
ধন্যবাদ লোচন, এবং ধন্যবাদ পঙ্কজ দেবনাথ, মনোজ প্রতিম ভাই এখানে আছে। দাদা খুব সুন্দর করে বলেছেন এবং উঠেছে। আমি প্রথমে যেটা যে খবরটা দিয়ে তুমি শুরু করলে লোচন, ওই একটা অসহায় ছেলে মুসিলে জয়েন করার জন্যে ছাত্রলীগের, সে ছাত্রলীগের কর্মী কিনা আমি এখনো শিওর না, কিন্তু সে মিছিলে জয়েন করতো। এইটা আমাদের টোকাইগুলা, এই যে পাটোয়ারি, মাহফুজ আলম, হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারি, এরা যে টোকাই দলটা, এই টোকাইরা যে তাদের তাদের অনুসারীরা এই ছেলেটাকে মেরে যে তার লাশটা ঝুলিয়ে রেখেছিল, কত নৃশংস! এটা মনে করে দেয় 71 সালের রাজাকার এবং আলবদর আল শামস যেটা করতো, মুক্তিযুদ্ধের যে কাউকে পেলে তারা এটাই করতো। মুক্তিযুদ্ধের আত্মীয় স্বজনকে যদি পেতো গ্রামে, এখন কুমিল্লার গ্রামে আমার মনে আছে তো, তোমরা তো হয়তো অনেক ছোট, আমার জানো না, আমি তো নিজের চোখে দেখা এসব, সুতরাং আমি জানি কিভাবে এরা এই একই তাদেরই অনুসারী তারা। আজকে এই পরিবারটার প্রতি সমবেদনা জানিয়ে আমি তাদের প্রতি আমার আত্মার সমবেদনা এবং দুঃখ প্রকাশ করে আমি শুরু করতে চাই যে তাদের আত্মার শান্তি হোক ছেলেটার, এবং সে এটার বিচার যেন হয়। এবং এই তারেক জিয়া যে আজকে মসনদে বসেছে, সেই মসনদে বসে যেন বিচারটা ঠিক করে করে এবং প্রপারলি আইন শৃঙ্খলতা। এখন আসি তোমার প্রশ্নতে। এই যে এফসিসি ক্লাবে যে ফরেস্ট গার্ডেন ক্লাবে 5 তারিখে কেন এটাকে করা হলো এবং কেন পৃথিবীময় আপার শেখ হাসিনা আপার এতটা গ্রহণযোগ্যতা, উনি তো শুধু বাংলাদেশের নেতা না, উনি আঞ্চলিক সাউথ এশিয়ার নেত্রী না, উনি সারা বিশ্বের একজন স্টেটস ওম্যান, যার জন্যে ওনার প্রতি এই আকর্ষণ 254টি মিডিয়া এটা কাভারেজ করেছে, 44 কোটি লোক পৃথিবীময় এটা দেখেছে। এবং 254টার মধ্যে আমার জানা মতে এমনকি কানাডার সিবিসি সিটিভি নিউজেও এবং অমনি নিউজেও পর্যন্ত, তুমি তো কানাডাতেই থাকো, এরা পর্যন্ত কাভারেজ দিয়েছিল। এবং আমি লাইভ কাভারেজের একটা অংশ ওখানে দেখেছি। আমি তখন মিডিয়াতে লাইভ, আপনারা যখন লাইভ চলছিলেন, আমরা একটা লাইভ প্রোগ্রামে ছিলাম ফজলুল বাড়ি টক শোর মধ্যে, আমরা ওটা মনিটর করতেছিলাম কে কতটা হয়, কখন কি হয়। সাকিব আল হাসানের পেজে 5 মিলিয়ন পিপল ওটা ভিউ হয়েছে। সুতরাং এটা যে পৃথিবীময়, উনি যে একটা ফ্যাক্টর, উনি যে একটা প্রাসঙ্গিক পার্সন এই বাংলাদেশের রাজনীতিতে, এটা বুঝিয়ে দেওয়া হলো। এই জন্যই 5ই আগস্টটাকে নির্বাচন করা হচ্ছে, কৌশলগত বার্তা দেওয়ার জন্য 5ই আগস্টকে নিয়েছিল। আগস্ট মাস আমি বলি আমাদের শোকের মাস, কিন্তু আগস্ট মাসকে আমি অভিশপ্ত মাস বলি। এই যে 5ই আগস্টকে আপাকে চলে যেতে হলো তাদের এইসব একটা জঙ্গি আন্দোলনের মুখে, যেটাকে ক্যাপিটালাইজ করলো বিএনপি এবং ইউনুস, বিশ্ব বাটপার মাফিয়া ডন ইউনুস, এটা করে দেশটাকে একটা অস্থিতিশীল করলো। এবং যদি পঙ্কজ বলেছে খাড়ে নিয়ে গেছে, আমি বলবো এটাকে টোটালি ফেল্ড স্টেট তৈরি করেছে। নাও ইট ইজ গোয়িং টু বি আ রোগ স্টেট হতে যাচ্ছে। এবং রোগ স্টেট হতে যাওয়া মানে একেবারে, এটা আমরা সুদান কেন, সোমালিয়া কেন, তার চেয়ে তো খারাপ অবস্থায় যাব। জিডিপি নেমে এসছে আপার সময়, আমাদের রেজিমের সময় ছিল, যেহেতু আমি আওয়ামী লীগের একজন অ্যাক্টিভ সদস্য, আমি বলবো আমাদেরই বলবো, আমাদের সময় ছিল 6.5 to 7% জিডিপি গ্রোথ রেট, সেটা আছে কমে এসছে 2.2%-এ, কদিন পর এটা 1.8-এ যাবে। এটা আমার কথা না, এটা ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাকা, এদের ফোরকাস্ট। এটা আমি নিজে অর্থনীতিবিদ হিসেবেও আমি নিজেও দেখেছি এটা চলে আসে। কারণটা কি? কারণ খুব সিম্পল, একটা জিডিপি গ্রোথ করতে গেলে যেটা দরকার, ডোমেস্টিক প্রোডাকশন আর কনজামশন হচ্ছে না। আজকাল একটা 20,000 টাকার যে একটা সিকিউরিটি গার্ড, সে 1 বেলা বা 1.5 বেলা খাচ্ছে, সুতরাং তার তো খাওয়াই না। আর যে 5,000 টাকার একজন কর্মচারী, সেও খেতে পারছে না। তো আপাতত এগুলাতে এই দারিদ্র্য সীমাটাকে উঠিয়ে নিয়েছে। দারিদ্র্য সীমা ছিল তখন, আপা যেদিন চলে যায় সেদিন দারিদ্র্য সীমা ছিল মাত্র 16%, এখন দারিদ্র্য সীমা চলে এসেছে 48%-এ। তো এখন কোথায় যে এই যে একটা, তোমার শোতে আসার আগে আমি আর একটা শোতে ছিলাম, যেটার মধ্যে দেখলাম একজন রিক্সা পুলারের একটা ভিডিও, সে বলতেছে জয় বাংলা ঢাকা শহরের দাঁড়িয়ে, এবং সে বলতেছে আমরা 10 কোটি লোক নেমে পড়বো আপাকে আনতে। এরা এত চাঁদাবাজি এতভাবে বেড়ে গেছে। যাই হোক, আমি আসি ইয়ার পড়তে। আমি এটাকে এইভাবে দেখব, কেন ওই দিনই ওনাকে আসতে হলো। উনি তার আগে রয়টার্সের ইন্টারভিউতে বলেছে, এনডিবিতে বলেছেন, কিন্তু ওনাকে আসতে হলো, লাইভে আসতে হলো কেন, কি জন্য আসতে হলো, এবং ওই দিনই কেন আমরা চুজ করলাম। ওই দিন আমাদের চুজ করার একটাই কথা,
যে দেশটা যে কি পর্যায়ে মানে বিক্ষত হয়েছে, কিভাবে অবক্ষয় হয়েছে সমাজটা, সেইটাকে তুলে ধরার জন্য, এবং ওনার মধ্যে যে একটা দৃঢ়তা, ওনার মধ্যে যে একটা স্টেটফাস্টনেস, এবং ওনার মধ্যে যে একটা সত্যিকারের অঙ্গীকার ভুক্ত যে আমি দেশের মানুষের জন্য ফিরে যাব, আমি আমার জন্য যাব না। ইউনূস তো এসেছিল তার নিজের জন্য, তার নিজের স্বার্থকে চরিতার্থ করতে ইউনূস এসেছিল। ইউনূস তো বাটপাড়ি, ইউনূস তো তার দেশের জন্য, লোকজনের সাথে কোনো কানেকশনই নাই, একটা ইররেলিভেন্ট পার্সন হিসাবে বসে গেছে মসনদে। কিন্তু আপা চেয়েছে জনগণের উন্নয়নের জন্য, জনগণের সামাজিক ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য। উনি কাঠামোটু উন্নয়ন তো করেছে যেটা চোখে আমরা সবাই দেখতে পাচ্ছি, সেটাকেই ধরে রাখতে পারতেছে না এই সরকার। আর এই সরকার যখন নির্বাচন হলো, এই সরকারকে বোঝা উচিত সংখ্যালঘুরা বা মাইনরিটি যারা আছেন, এবং বুদ্ধিস্ট, হিন্দু, মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ এবং উপজাতীয়রা সবাই মিলে এই জামাতকে যাতে পাওয়ারে না আসে তার জন্য তাকে বিএনপিকে ভোট দেওয়া হচ্ছে। যারা আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগ ক্যান্ডিডেট নাই, তাদেরকে এক্সক্লুসিভ করে তারা ইলেকশন করছে, এবং আওয়ামী লীগের যারা ভোটাররা তারাও পর্যন্ত তাদেরকে ভোট দিচ্ছে। আওয়ামী লীগের ভোট না পেলে আজকে তারেক দিয়ে এই মস্ততে বসতে পারতো না। দেখা যেত পাকিস্তানিদের চক্রের তলে, ইউনূসের চালের চোটে ওই জামাতরাই আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল বা আল বদর আল শামসরা আজকে দেশ চালাতো। সেটাকে রক্ষা করার জন্য এটা এসেছিল। আমি এখানে বলি, আর যে কারণটা এক নম্বর কারণ যেটা এই দিনটাকে করা হলো, কেন, কিসের জন্য তৈরি করা হলো, রাজনৈতিক উপস্থিতি এবং প্রাসঙ্গিকতা এক প্রধান কারণ জুলাই যে জঙ্গি আন্দোলন হয়েছিল, এই দিনটিকে বেছে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল এই ঐতিহাসিক দিনে নিজের উপস্থিতি জানান দেওয়া, আমার জানান দেওয়া যে দেখো আমরা আছি, এবং এই জন্য আছি পৃথিবীকে জানান দেওয়া। একটা জিনিস লোচন খেয়াল করো, এবং যে পঙ্কজ, যে বিদেশি রাষ্ট্রগুলা কিন্তু, আমরা যখন, আমি ক্যানাডিয়ান পার্লামেন্টে আমরা একটা বিল উঠিয়েছিলাম, এটা আমাদের ক্যানাডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে আমার কাছে এখনো চিঠি, কিছুক্ষণ আগে আমি একটা রিপ্লাই দিলাম ফরেন মিনিস্টারের কাছে, যে তারা বলে যে ইলেকশন ওয়াজ ক্রেডিবল। আমি টরন্টোতে একটা ইংরেজি টক শোতে, মানে ইয়েতে গেছে একটা অনুষ্ঠানে, ওখানে আমি ইংরেজিতে বক্তৃতা দিতে হয়েছে, ওখানে মারিয়া মিন্না অনেকে ছিলেন। তো তারা বলতেছে ইলেকশন ওয়াজ ক্রেডিবল, তারা ইলেকশনটাকে মেনে নিচ্ছে। কিন্তু আমরা যখন বলছি there is a persecution of as if ethnic cleansing, specifically targeted political parties members are killed every day, এইটা তারা এখন পর্যন্ত হিউম্যান রাইটস এর রিপোর্টগুলো এখন পর্যন্ত বায়াস রিপোর্ট আসতেছে ঢাকা থেকে, ইন্টারন্যাশনাল ইয়েরা। তো আমি যেটা বলেছিলাম যে সত্যিকার বলতে গেলে এই দিনে কেন করা হলো, এটা 5 তারিখটাতে প্রতীকী তাৎপর্য। এটাতে প্রতীকী তাৎপর্য কিভাবে, জুলাই যে জঙ্গি আন্দোলন হলো, 5ই আগস্ট ছিল বাংলাদেশের জন্য একটা রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে তারা আখ্যায়িত করছে, কিন্তু আমাদের জন্য এটা ঐতিহাসিক দিন না, আমাদের জন্য এটা সত্যিকার একটা দুর্ভাগ্যজনক দিন ছিল আজকে। এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটা বার্তা দেওয়া, কি বার্তা দিয়ে দেওয়া হলো, এখানে বিশ্ব গণমাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক পরাশক্তি এবং মানব অধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করা, এবং তার যে পদত্যাগ এবং পরবর্তী পরিস্থিতি আন্তর্জাতিক মঞ্চে নিজের দৃষ্টিকোণ থেকে দেখানো। এরপরে হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি, যদি আমি এটা খেয়াল করি, শেখ হাসিনা আপা এই বক্তব্য এবং দেশের ফেরার যে ঘোষণা, বাংলাদেশের রাজপথ ও আভ্যন্তরীণ রাজনীতিতে মাঠে উত্তেজনা বাড়িয়েছে, এর মধ্যে কোনো ভুল নাই। সবাই কিন্তু ভীতত্রস্ত, বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই একেবারে আতঙ্কে আকুলগ্রস্ত। যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে, আওয়ামী লীগ আইলোরে, এই আওয়ামী লীগ আইলোরে, এই ভয়ে তারা এত ভীত যে তারা কিভাবে এগোবে তারা চিন্তা করতে পারছে না। এবং এখানে এইভাবে বলা হচ্ছে যে তারা দলের এবং প্রত্যাবর্তনের দাবির প্রেক্ষাপটে একটি প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি, এনসিপি, জামাত ইত্যাদি পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। তারা, তাদের ঘুম হারাম হয়ে গেছে, তাদের কাপড় চোপড় খারাপ হয়ে যাচ্ছে, এবং তারা একসময় এক একটা বক্তব্য দিচ্ছে, এটা স্পষ্ট করে আপার এই বক্তব্য থেকে। এখন তারা অনেকে বলতেছে যে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি কেন হলেন উনি, এই যে সরকারি একটা প্রোপাগান্ডা মেশিন চালু করেছে, এর বিরুদ্ধে আমাদের বক্তব্য খুব স্পষ্ট।
ভারতীয় ভূখণ্ড করা হয়নি, এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেটলি অর্গানাইজ করা হয়েছে। ভারতীয় সরকারের এখানে কোনো ভূমিকা ছিল না, ভারতীয় সরকারের হ্যাঁও বলেনি নাও বলেনি। এবং এই জিনিস, এবং এইভাবে বলা চলতে পারে যে সার্বভৌমত্বের প্রতি আঘাত করেছে, যেটা বলতেছে তারা, এই যে বাটপার খলিল, একটা আমেরিকান নাগরিক, সে রজার খলিল যে এইসব বলতেছে কোন ধরনের সার্বভৌমত্বর এখানে এক বিন্দুও খর্ব করা হয়নি। ভারত যদি ইচ্ছা করতো তাহলে অনেক কিছুই করতে পারতো, 5ই আগস্টই করতে পারতেন, করে নাই। এবং তারা এটা এখন পর্যন্ত তারা সহনশীলতা জানিয়ে, কারণ ভারত একটি গণতান্ত্রিক দেশ, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। সুতরাং এটা সর্বশেষ আমি এটাই বলবো রতন তোমার উত্তরে, 5ই আগস্ট নেওয়াটা ছিল কোনো কাকতালীয় বিষয় ছিল না, এটা ছিল মানে যে গণজাগরণ এবং উত্থানের জন্য যেটা হয়েছিল, যে এটা একটা গণ অভ্যুত্থান বলে তারা তাদের ভাষায়, আমার ভাষায় না, আমার ভাষায় হচ্ছে জঙ্গি উত্থান। এই যে তাদের দ্বিতীয় বছরের পাতে দিল, তাতে আমরা স্পষ্ট জানিয়ে দিলাম আমাদের দলের নেতাকর্মীদের, দেখো আমরা আছি, নেতৃত্ব আছে, নেতৃত্ব সঠিকভাবে চলছে, এবং তোমরা তোমাদের মনোবল সঠিক রাখো, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এই যে বর্তমান সরকারকে জানান দেওয়া যে তোমরা যতই ইউনিসের এক্সটেনশন সরকার হয়ে থাকো, তোমরা এখন পর্যন্ত কোনো নীতি নাওনি, যেটা তোমাদের মধ্যে বিএনপির যেটা পলিসি আছে, সেই পলিসি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এবং পঙ্কজ দেবনাথ খুব সুন্দরভাবে বলেছে যে অর্থনীতির কি অবস্থা, অর্থনীতির অবস্থা শেষ। আমি অর্থনীতি বললে তো এক সারাদিন চলে যাবে, অর্থনীতির অবস্থা একেবারে শেষ হয়ে গেছে। এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নজরে আসা এবং বাংলাদেশের নিজের রাজনৈতিক ভূমিকার বার্তা স্পষ্ট করার একটি সুপরিকল্পিতভাবে প্রয়াস ছিল এই 5ই আগস্টের এফসিসি মিটিংটা আসা। এবং আপা যে লাইভে আছেন, এটার প্রমাণ বহুজনের দেখা গেছে, বহু প্রশ্নের উত্তরে দেখা গেছে। ওই অনুষ্ঠানের, আমি যদি অনুষ্ঠানের কথা 1 সেকেন্ডের মধ্যে বলে ফেলি, অনুষ্ঠানের মধ্যে 3 জনের বক্তব্য হচ্ছে মেন ছিল, আপাত সেন্টার পয়েন্ট, সেন্টার অফ অ্যাট্রাকশন। দ্বিতীয়ত সজীব ওয়াজেদ জয় খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে। ওরা এখন শোনা যাচ্ছে, আমি জানি না, তোমার 10টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের মধ্যে এখন শোনা যাচ্ছে তারা বলে যে এখনো কোনো অনুশোচনা অনুতপ নাই, নো রিমোর্স রিপেন্টেন্স। আমার প্রশ্ন হচ্ছে ওয়াই দেয়ার রিমোর্স রিপেন্টেন্স? আমরা কিছু করি নাই যে রিমোর্স করতে হবে এবং রিপেন্টেন্স করতে হবে আমাদের? এবং ওকে সজীব যেভাবে আমাদের ভাগনা উত্তরটা দিয়েছে, এটা সত্যিকারের একটা স্টেটসম্যানশিপ। সজীব লিডার ইন ওয়েটিং রাইট নাও। পঙ্কজ, এটা মনে রাখবেন, আপনাদের লিডার ইন ওয়েটিং সজীব, কারণ সজীব যেভাবে উত্তর দিয়েছে, লেটস টক অ্যাবাউট the indemnity given the people who died from 16 July to 5th August. What happened 5th August to until now, that killings. এই যে উত্তরটা দিয়েছে সে, এই উত্তরটা হচ্ছে একটা বিচক্ষণ রাজনীতিবিদের উত্তর। এই উত্তরটা, তার পরবর্তীতে আরেকজনের কথা বলবো, Knopfel was immaculate or eloquently highlighted the facts to the media of the world, whole media তে world। এটা রয়টার্স এর লাইভে ওখানে কমেন্টেটর কমেন্ট করতেছিল, his deliverance was so excellent that they're sometimes thinking whether it is a foreign media person talking or if তার চেহারা না দেখায় তাহলে কেউ বুঝতো না এটা ফরেনার, মানে অ্যাংলো স্যাক্সন কথা বলতেছে না অন্য কোনো জাতি কথা বলতেছে। হি ওয়াজ সো এলিকুয়েন্টলি, বোথ সজীব এবং আপা তো ছিলই। আপার এইবার যে বক্তব্য, এই বক্তব্যটা সারমর্ম হচ্ছে যে আমি আছি তোমাদের জন্য, এটা হচ্ছে আমাদের প্রতি। দ্বিতীয়ত হচ্ছে আমার নেতাকর্মী যারা আছে বিদেশে তাদের সবাইকে নিয়ে যাব, তুমি আমাদের জন্য রেডি হও, আমি দেখতেছি কি করব। আমার এটা আপার বক্তব্যের এটা সার। এবং নফেল এবং এরা যে রিকনসিলেশনের কথা বলেছে, যে রিকনসিলেশন যেটা হবে, রিকনসিলেশন আমাদের কারোর সাথে হবে না। উইল হ্যাভ রিকনসিল উইথ পলিটিক্যাল পার্টিস, নট উইথ জামাত ইসলামী, নট উইথ এনসিপি, নট উইথ এনি আদার পার্টিস হু আর অ্যান্টি লিবারেশন ফোর্সেস, হু আর অ্যান্টি কনস্টিটিউশন, এবং যারা 72-এর কনস্টিটিউশন মানে 4 নীতি, আমাদের যে 4টা নীতি আছে, সেকুলারিজম, জাতীয়তাবাদী এবং আরো যে নীতিগুলো আছে, সেই 4 নীতির প্রতি যারা কম্প্রোমাইজ করছে তাদের সাথে কোন রকম রিকনসিলিয়েশন প্রশ্নই ওঠে না। আমার এখানে একটা বক্তব্য আমি দেবো। আর লাস্ট পয়েন্টটা যেটা আপা বলেছেন
যে আমি আসবো দেখি, আমি তো মনে করি কোটি কোটি লোক সেদিন ওনাকে আসবে, এইসব সব ধুয়ে বঙ্গোপসাগরে চলে যাবে, এইসব আইসিটি কোর্ট টোট যে টুইস্ট করেছে বাটপার আসিফ নজরুল, টুইস্ট করে যে কোর্টটাকে করেছে, এটা ছিল যুদ্ধ অপরাধীদের বিচার জন্য। কোনো গণহত্যা হয়নি এখন পর্যন্ত, তারা কোনো ধরনের লিস্ট দিতে পারেনি কয়জন মারা গেছে, কারো নামও নাই, পোস্টমর্টম হয়নি। লেটস সেটেল, এটা তো সজীব তার বক্তব্য বলেছে, লেটস সেটেল দিস ফার্স্ট। এটা কি আছে, তারপরে উই টক অ্যাবাউট রিমোটস আর ইয়েতে। তো এই যে এখন এটা বট বাহিনী সহ যসব এখন মিডিয়াতে এইসব কথাবার্তা বলছে, তাদের চিন্তা করা উচিত যে আপনার সাথে নো পলিটিশিয়ান ইজ দেয়ার ইন বাংলাদেশ হু ক্যান বি কম্পারেবল টু শেখ হাসিনা আপা। ওকে, আমি এইখানে একটু থামি এখন। পঙ্কজ, হ্যাঁ, একটু বলো। ধন্যবাদ শের ভাই। পঙ্কজ ভাই, আমি অনেক কিছু বলে ফেলেছি। না ধন্যবাদ, আপনার বলা তো ঠিক আছে। আমরা পঙ্কজ ভাই ওই দিনের বক্তব্যটা অনেকভাবে তো অনেকে বিশ্লেষণ করেছেন। ওখানে দেখেছি যে নেত্রী সেখানে বলেছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, তারপরে অবকাঠামো, বিদ্যুৎ এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান, এবং সেখানে শের ভাই যেটা বললেন রিকনসিলিয়েশন, এবং শের ভাই বললেন যে রিকনসিলিয়েশন কাদের সাথে হবে এবং কাদের সাথে হবে না। পঙ্কজ ভাই, আমরা প্রথম থেকে একটা জিনিস দেখি, এই যে জামাত শিবিরের রাজনীতিকে নর্মালাইজ করার জন্য, তাদেরকে লেজিটিমেট করার জন্য এই যে একটা শব্দ ইউজ করা হয় রিকনসিলিয়েশন। আমার একটা প্রশ্ন পঙ্কজ ভাই, জনগণের বোঝার জন্য আপনি রাজনীতিবিদের দৃষ্টিতে বলবেন। তারা সবসময় আমাদের কাছে উদাহরণ টেনে নিয়ে আসে রুয়ান্ডার, আফ্রিকার এসব দেশের। রুয়ান্ডাতে তো জাতিগত দাঙ্গা হয়েছে, হুতু তুতসি তাদের এরকম হয়েছে, আফ্রিকাতে ওরকম হয়েছে। আমাদের দেশে তো কোনো জাতিগত দাঙ্গা হয় না। আমাদের দেশে তো মুক্তিযুদ্ধের পক্ষ এবং বাংলাদেশ বিরোধী যারা, তাদের ভিতরে এটা দ্বন্দ্বটা। এখানে আমাদের রিকনসিলিয়েশনের সুযোগটা কোথায় রাজনৈতিক দিক থেকে পঙ্কজ ভাই? ধন্যবাদ লোচন। আমি এতক্ষণ ওমর সেলিম ভাইয়ের বক্তৃতা মন্ত্র শুনছিলাম। আমি যারা জীবন দিয়েছেন, যাদের প্রাণহানি ঘটেছে, আমি ওই স্বজনহারা পরিবারের প্রতি আমার শ্রদ্ধা, আমি সমবেদনা জানাই। প্র্যাকটিক্যালি যেভাবেই হোক, যারাই মারা যাক, কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। কিন্তু এবারে যে বিষয়টা এসছে, যে আওয়ামী লীগের অনুশোচনা বা আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা, মাননীয় সচিব জয় খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তারও আগে, 1 বছর আগে আমি বলতাম, আমি ততটুকু দায়ী নেব যতটুকুর জন্য আমি দায়ী। আমি দায় ততটুকু নেব যতটুকুর জন্য আমি দায়ী। আদৌ আমি দায়ী কিনা, সাইদ পুলিশের গুলিতে মারা গেল কিনা যদি নিশ্চিত হওয়া যায়, তখন আমি বলবো হ্যাঁ, সে পুলিশের গুলিতে মারা গেছে, দায় হয়তো আমার, আমি সরকারে ছিলাম, দায় আমার হতে পারে। মুগ্ধকে যখন হত্যা করলো, আজকে তো অত্যন্ত স্পষ্ট ক্লিয়ার যে স্নাইপার রাইফেল যারা ব্যবহার করেছে, যারা ঠিক টার্গেট কিলিং গুলো করেছে পরিবেশটাকে ঘোলাটে করবার জন্যে, তারা তো সরকারের পতনের আন্দোলনে এসছে। তারা এসে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে রেসিডেন্সিয়াল মডেল কলেজে যে ছাত্ররা মারা গেল, সেটি প্রত্যেকটা যে সমস্ত কিলিং গুলো খুব বেশি সেন্সিটিভ আলোচনায় এসছে, প্রত্যেকটা ঘটনায় কিন্তু সরাসরি পুলিশের গুলিতে মারা যায়নি। আমি ডিফেন্ড করার জন্য বলছি না, অনুশোচনা বা ক্ষমা চাওয়া। 71-এ জামাত যা করেছে গণহত্যা, এখানে গণহত্যা করলে ওরা করেছে সিরাজগঞ্জে, রায়গঞ্জে একসাথে 7 জনকে হত্যা করেছে। ওরা গণহত্যা করেছে শিবির, জামাত, জঙ্গিরা সাতক্ষীরায় আশাশুনিতে জাকির চেয়ারম্যানের বাড়িতে, আওয়ামী লীগের সভাপতি বাড়িতে 7 জনকে হত্যা করেছে। সাতক্ষীরার শহরে সদর উপজেলায় 3 জনকে হত্যা করেছে। 32 নম্বরে, বরিশালে, খুলনায়, ওই যে পুলিশের এনায়তপুরের পুলিশ বাড়ি, নরসিংদীতে মসজিদে 5 জন। গণহত্যা ওরা করেছে, আওয়ামী লীগ ক্লিনজিং, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওরা হত্যা করেছে। এই গণহত্যার দায় ওদের হবে, এবং সেই কারণ থেকে কিন্তু, সেই বোধ থেকে কিন্তু ওরা যে ইন্ডিমিনিটিটা যে দিয়ে দিল ওদেরকে, যদিও কিছুই টিকবে না। এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডীদের যে ইন্ডিমিনিটি টিকে নাই, এটাও টিকবে না। সবগুলোর ফাঁসি হবে, সবগুলোকে ধরে আনবো। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যদি অপরাধী হই,
তাহলে দায় স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। কিন্তু আদৌ কি আমরা অপরাধী কিনা? আমরা তো অপরাধী না, আমরা হত্যা করতে বলিনি। সুপ্রিম কমান্ড লাইব্রেরিজ যে দোষটা আপাতত দেওয়া হয়, নেত্রীকে দেওয়া হয়। নেত্রী যদি কথা বলে থাকেন তো মেয়রের সাথে কথা বলেছেন, ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলেছেন। কেউ পুলিশও না, আর্মি হেড ওরা। ভাইস চ্যান্সেলরের হাতে রাইফেল পিস্তল গুলি নেই, মেয়রের হাতেও নেই। তিনি শেয়ার করতে পারেন। সরকারের দায়িত্বে থাকা অবস্থায় জানমাল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমি তারপরে বলি, আমি দায় ততটুকুই নেব যতটুকুর জন্য আমি দায়ী। মূলত এই জুলাই 24-এ যেটা হয়েছে, ওই যে জামাত শিবির জঙ্গি যারা 71-এ পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই 55টা বছর যাবৎ অপেক্ষায় ছিল, ওরা 24 দিয়ে 71-কে ম্লান করতে চেয়েছে। ওরা 71-এর আমাদের অর্জনকে ম্লান করতে চেয়েছিল 24 দিয়ে। দুঃখ ওখানেই, কতগুলো জ্ঞান পাপী উচ্চ শিক্ষিত হিসাবে বলে দাবিদার আমার দেশের বা আমেরিকার থেকে আসা ওই ভণ্ডগুলো, অথবা বিদেশ থেকে আসা কতগুলো সুদখোর ঘুষখোরদের দোসর, এই আলী রিয়াজ এসে কতগুলো টাকা ধ্বংস করে ফিরে গেল। উপদেষ্টা মন্ডলী, তার অ্যাসোসিয়েটস, জ্ঞান পাবি সোকল সিভিল সোসাইটির মানুষগুলো দেশটাকে ধ্বংস করলো। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষ, যে গার্মেন্টস শ্রমিক যদি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকে, সে কারগুলিতে মারা গেল। প্রত্যেকটা, যেটা নেত্রী বারবার বলছেন, প্রত্যেকটা ঘটনার পৃথক পৃথক তদন্ত, অনুসন্ধান, তদন্ত শেষে নিশ্চিত করতে হবে। আজকে দেখা গেল যে, আজকে পত্রিকায় আছে, যুবলীগ কর্মীকে হত্যা করতে এসে হাত খোয়ানো গেছে, তিনি এখন জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধার তালিকা ইউনুসের প্রেসক্রিপশনে, জাতিসংঘের রিপোর্ট, ওদের যে সোকল জুলাই ফাউন্ডেশন সেটার রিপোর্ট, তার সংখ্যা থেকে কবর থেকে উঠে আসা 100 মানুষ। পুরোটাই যে ভ্রান্ত, মিথ্যাচার, অসত্য, সেটি তো প্রমাণ। কাজে আগে তো যেটি জয়মামা বলেছেন যে আমাকে তালিকা, প্রকৃত হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছেন তালিকা, এবং প্রত্যেকটা ঘটনার পৃথক পৃথক সুনির্দিষ্ট তদন্ত করে, জুডিশিয়াল ইনকোয়ারি তো আপা কমিটি করে দিয়েছিলেন, প্রয়োজন মধ্যে পুনর্বার হবে। পোস্টমর্টম হয়নি, পোস্টমর্টম তো হয়নি, সেটাই বলছি পুলিশি ফাংশন। আমার বক্তব্যটা হচ্ছে, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে পৃথক পৃথক প্রয়োজন বোধে প্রত্যেকটার জন্য জুডিশিয়াল ইনকোয়ারি করে নিশ্চিত হতে হবে সাইদ কি পুলিশের গুলিতে মারা গেল, না পিছনে ডেকে নিয়ে শিবির মাথায় আঘাত করে তাকে হত্যা করলো। যেই খুনিদের, শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হলো, জেএমবি, হকাতুল জুহাদ, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, যাদেরকে অস্ত্র দিয়ে, স্নাইপার গান দিয়ে মাঠে নামানো হলো, কার গুলিতে কে মারা গেছে সেটি নিশ্চিত না হয়ে, আমি বলি, অপরাধ যদি আমরা করে থাকি, সেই অপরাধের দায় স্বীকার করতে আমাদের দ্বিধা নেই। আমরা অবনতমস্তকে, আমাদের কোনো ত্রুটি হয়ে থাকলে, অপরাধ থাকলে আমরা করতে রাজি আছি। কিন্তু আমি রিপিট করছি, আমাকে মনে হচ্ছে 88 কমরেড ফরাজ সাহেব একটা কথা বলছিলেন, আমরা একটা মিটিংয়ে গেছিলাম, যে দায় আমি ততটুকুই নেব যতটুকুর জন্য আমি দায়ী। আমি আজকে সেই কথা রিপিট করলাম, যে যারা অনুশোচনার জন্য বলেন, ক্ষমা চাওয়ার কথা বলেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে, এমনকি নতুন প্রজন্মের যারা বিভ্রান্ত হয়েছিলেন মিথ্যাচার, অপপ্রচার, গুজবে, তাদের উদ্দেশ্যে বলি, নিশ্চয়ই ঘোর কেটে গেছে, বিভ্রান্তি বেড়াজাল আজকে ছিন্ন হয়ে গেছে। জুলাই যে নিছক ভোগাস, এটা প্রতারণা, এটি আজকে স্পষ্ট। জুলাইয়ের চেতনা বলতে কিছু থাকতে পারে না। জুলাইয়ের চেতনা হচ্ছে অন্তর্বাস চুরি, জুলাইয়ের চেতনা হচ্ছে লুটপাট, জুলাইয়ের চেতনা হচ্ছে ওই শিক্ষিত সকল ভদ্রলোকগুলোর দেশের অর্থ চুরি করা, লোপাট করা।
জুলাইয়ের চেতনা হচ্ছে ভণ্ড বাটপার ইউনূসের শত শত কোটি টাকার সুদ মওকুফ করা। জুলাইয়ের চেতনা হচ্ছে আলী রিয়াজদের মতো শিক্ষিত বাটপার ভণ্ডদের সরকারি অর্থ লোপাট করা। জুলাইয়ের চেতনা হচ্ছে উপদেষ্টাদের বাণিজ্য অর্থাৎ নাম বলতে খারাপ, সেলিম বেগেরা আছে, এক একটা লোকের জামিনের জন্য কত শত কোটি টাকার লেনদেন হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে নিয়োগ, পদায়ন, পদোন্নতিতে কি পরিমাণ বাণিজ্য হচ্ছে। ওইদিকে অর্থনীতি একেবারেই মুক্তর উপরে। আপনি নিশ্চয়ই একটু আগে দেখতেন স্কলে আছে, গার্মেন্টস সেক্টর লিটারালি কলাপস হয়ে যাচ্ছে। বায়ার তো কমে গেছে, 2/3 1/3 বায়ার কমে গেছে, তারপরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই। গার্মেন্টস 40 লক্ষ কর্মসংস্থান। আমার আরএমজি সেক্টরটা হচ্ছে রেমিটেন্সের মেইন সোর্স, সেটা কলাপস হয়ে গেলে কই যাবেন আপনি? আমি সরি, সেখানে বলছি যে অনুশোচনায় যদি আমি অপরাধী হই, আমি দায় নিতে প্রস্তুত আছি। আমি তো অপরাধী না। যদি প্রমাণিত হয় যে আমি অপরাধী, আমি রিপিট করছি, সেটার জন্য অনুতপ্ত হওয়ার জন্য প্রস্তুত আছি। তার আগে আমার নিশ্চিত হওয়া লাগবে যে আমি অপরাধী কিনা। আমি অপরাধী না, কারণ তাহলে ইন্ডেমনিটিটা ওদের জন্য ইউনূস দিত না। যেভাবে নির্বিচারে নৃশংসভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, এখনো হচ্ছে, ওই হত্যাকারীদের রক্ষার জন্য কিন্তু ইউনূসের দেওয়া ইন্ডেমনিটি আজকে পর্যন্ত বলবৎ আছে। ধন্যবাদ। ধন্যবাদ পঙ্কজ ভাই। আপনি যেটা বলছিলেন যে দেশের উন্নয়নের কথা, আমি একদিন আগে একটা নিউজ পড়ছিলাম, নিউজটা আমি শের ভাইকেই পড়ে শোনাচ্ছি, শের ভাই নিশ্চয়ই জানেন যে সামগ্রিক অবস্থাটা কি সেটা বোঝানোর জন্য একটা নিউজ আমি পড়তে চাচ্ছিলাম যে চীনের ঋণে ভাটা, থমকে যাচ্ছে দেশের উন্নয়ন সহযোগিতা। তো মানুষকে সত্যিকার অর্থে এত কিছু তো বলে বোঝানো যায় না। মানুষ বুঝে যে তার ভাতের দাম কম কিনা, তার নিরাপত্তা আছে কিনা, তার বাচ্চাটা স্কুলে যেতে পারছে কিনা, এবং সে চিকিৎসা পাচ্ছে কিনা। মানুষ এই মোটা দাগের জিনিসগুলা বুঝে। তাকে যখন আমি বলবো যে চীন আর টাকা দিচ্ছে না উন্নয়নে, তখন সে ভাবে তাতে আমার কি। এখন এই যে উন্নয়ন প্রকল্পের সাথে অনেকগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, আমাদের কর্মসংস্থান আছে, দেশের উন্নয়নের বিষয় আছে, জিডিপির গ্রোথ আছে, আমাদের নিজেদের যে পার ক্যাপিটাল ইনকাম বেড়ে আমাদের মাথা পিছু আয় বাড়ার ব্যাপার আছে, এগুলা কোনো কিছু তার মানুষ বুঝতে পারে না। সেজন্য এই নিউজটা পড়া যে বাংলাদেশের যতগুলো বড় অবকাঠামো ছিল, এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে অন্যতম অর্থায়নকারী ছিল চীন। সেটা কিন্তু গত 2 বছরে একেবারে থমকে আছে। শের ভাই, এই জিনিসটা একজন অর্থনীতিবিদের দৃষ্টিতে ছোট করে কিন্তু আপনার একটু বলা উচিত, মানুষের বোঝা উচিত যে এই যে একটা উন্নয়ন প্রকল্প থেমে যাচ্ছে, উন্নয়নের ক্ষেত্রে আমাদের বড় একজন ফ্যাক্টর চীন নিজেকে ব্যাকওয়ার্ডে নিয়ে যাচ্ছে, এতে আমাদের কি ফলাফল ভোগ করতে হবে? আচ্ছা, আমি তোমার উত্তরটা আসার আগে পঙ্কজ যে বক্তব্যটা দিল তার একটা অংশ ছোট 1 সেকেন্ডে বলবো। এই যে তারা যে 3200-এর উপরে প্লাস 4000-এর কাছাকাছি পুলিশ মেরেছে, এটা হচ্ছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি। এই যে একটা বই আছে আমার হাতে, দেখা যাচ্ছে কিনা, ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি, জিসিডিসি এবং পঙ্কজের একজন সহকর্মী হাবিবে মিল্লাত এমপি, সেও এইটার মেম্বার, জিসিজি, এটা কানাডা থেকে পাবলিশ করেছি। এর মধ্যে সমস্ত এনায়েতপুর, এটা কেস অফ স্টাডি অফ সিরাজগঞ্জ অনলি, এটার মধ্যে সমস্ত দেখানো হয়েছে কিভাবে তারা মেরেছে লোকজনকে, এর মধ্যে দেখানো হয়েছে এটাতে। এই বইটা সার্কুলেট করতে হবে সমস্ত এমপিদের মধ্যে এবং সমস্ত আওয়ামী লীগের কর্মচারীদের মধ্যে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে, যাতে তারা বুঝতে পারে যে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি এটা কিন্তু কেস অফ তারপর আর একটা বই আছে একই সাথে আমরা বার করা হয়েছে, এটা কানাডাতে বার হয়েছে হ্যালিফ্যাক্স থেকে, জিসিডিসি গ্রুপ বলে, গ্লোবাল গ্রুপ, এবং তারা এইটার মধ্যে আমরা সমস্ত ফটো আকারে করা হয়েছে এবং আমরা এটা ইন্টারন্যাশনাল ইউরোপেতে পাবলিক এটা দেওয়া হয়েছে এবং আমরা কানাডার সমস্ত এমপিদের কাছে এটা পাঠিয়েছি এবং অন্য অন্য জায়গাতেও এটা করা হবে। তো এই যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি সেটা ডিনাই করতে পারে। এখন লোচনের প্রশ্নতে আসি, এটা খুব ইন্টারেস্টিং নিউজ আইটেম। একটা দেশের যে কোনো আপা যেভাবে দেশটা চালাচ্ছিলেন, তার আসল উদ্দেশ্য ছিল বেসিক নেসেসিটিস,
দারিদ্র্য সীমাতা, তারা একটা লোক তার খাওয়া, তার শেল্টার এবং তার চিকিৎসা এবং তার বাচ্চার স্কুলটা, এই বেসিক জিনিসটা একেবারে প্রোভাইড করা এটা সরকারের দায়িত্ব, যে কোনো সরকারের দায়িত্ব, এটা রাষ্ট্রেরও দায়িত্ব যে এই বেসিক। আর দিনের শেষে এটা এখন উন্নয়ন প্রকল্পে মেগা প্রজেক্টে কি হলো সেটা সে জানতে চাবে না। সে যাতে নিশ্চিন্ত মনে আমি ঘুমাতে পারছি কিনা, রাত্রের বেলায় সে গাড়ির মধ্যে ঢুকছে কিনা, তারপর নিরাপত্তা সহ এই যে বেসিক নেসেসিটিটা, এটা যে কোনো সরকারের দায়িত্ব। এখন 2 বছরে এইটা একেবারেই করা হয়নি। এবং একটা ডেভেলপমেন্ট যখন দেশে হয়, এটা ফরওয়ার্ড লিঙ্কেজ এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যেটা অলরেডি লোচন বলেছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যেটা হয় বা ফরওয়ার্ড লিঙ্কেজের যেটা হয়, এটার মধ্যে অনেকেই জড়িত থাকে। ওই যে সে যে ভাতটা চাউলটা আনবে, ডালটা আনবে, মরিচটা আনবে, মাছটা আনবে, এটার জন্য তাকে কর্মসংস্থান করতে হবে। এই মেগা প্রজেক্ট যখন হচ্ছে তার কর্মসংস্থান চীন অর্থায়ন করেছে এই সূত্রে, এই শর্তে যে তোমরা আমাকে আস্তে আস্তে টাকা দিবা। চীন কিন্তু চীনের একটাই কাজ, চীনের কাছে প্রচুর অর্থ আছে, আমেরিকার চাইতে বেশি অর্থ আছে চীনের কাছে। চীন এই অর্থ নিয়ে বসে আছে টাকা দেওয়ার জন্য, কিন্তু সেটা উদ্ধার করবে। কিন্তু এখন চীন এই 2 বছরে চীনের সাথে তারা কোনো নেগোসিয়েট করেনি, তারা কোনো লোন শোধ করে নাই। এখন লোন শোধ করতে গেলে তো দরকার টাকা প্রিন্ট করে তো হবে না, টাকা তো দরকার। সেইটা এখন একটা সাধারণ মানুষ, একটা রিক্সা চালক, সে চাচ্ছে তার ছেলেটি স্কুলে যাক, তার রাত্রেবেলা ঘুমাতে পারে, কেউ যেন বন্দুকে গুলি না খেয়ে মরে, সে যাতে ভাত চাল ডাল হতে পারে, তার সে ব্রিজ কত বড় হলো বা ফ্লাইওভার কত বড় হলো বা মেট্রো রেলে সে চলবে না, তার জন্য তো দরকার আসল নিরাপত্তাগুলা। তো সুতরাং অর্থনীতির ভাষায় যেটা আমরা বলি যে বেসিক নেসেসিটি শুড বি ফুলফিলড ফার্স্ট, এটা পিরিয়ড, এরপর আর কোনো কথা নেই। এখন ডেভেলপমেন্ট করতে গেলে দেশের কিছু লোককে স্যাক্রিফাইস করতে হয়, ডেভেলপমেন্ট করতে গেলে তোমাকে কাজ করতে হবে। এবং ওই যে যারা এই যে ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে একটা প্রজেক্টের মধ্যে থাকে, এই যে লিঙ্কেজগুলা, এটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। মাল্টিপ্লায়ার এফেক্ট বলতে আমি যদি 1 টাকা দিই আমি 4 টাকা ফেরত পাবো, এই উদ্দেশ্যে এটা ডেভেলপমেন্ট করা হয়। এবং তার মধ্যে যদি বিদেশি ইনভেস্টমেন্ট থাকে, সেই বিদেশি ইনভেস্টমেন্ট এইভাবে আসবে, এমনভাবে আসবে যাতে তারা পায় তাদের অর্থ, সফট লোন যেটাকে আমরা বলি, যে 35 বছর 36 বছর ধরে দিব, এটা পরবর্তী জেনারেশন পুরো চলে যায়। এটা সব দেশে আছে। আমেরিকার প্রতি মিনিটে $1 ট্রিলিয়ন করে তাদের ডেফিসিট হচ্ছে, কারণ তারা সফট লোন দেয়। তো চায়নারও তাই, চায়না এখন যে দিয়েছে, এটা চায়নার গ্যারা করলে আমরা নাই। শ্রীলঙ্কা যারা পড়েছিল সেটা একটা অন্য কেস ছিল, শ্রীলঙ্কার কেসটা ছিল তারা টাইমলি টাকাটা দিতে পারেনি। এই যে টাইমলি টাকাটা না দেওয়ার জন্যই 2 বছরে আজকে আমরা এই অবস্থা হয়েছে। আমার কথা হচ্ছে, আমরা আওয়ামী লীগ রেজিম যে উন্নয়নগুলো করে গেছি সেগুলো খালি মেনটেন করো বাবা, তাহলেই তো হলো। বিএনপির প্রতি এটাই বলবো যে তোরা এটা মেনটেন কর। ইউনুস তো করে নাই, বিশ্ববাটপার ইউনুস এটা কিছুই করে নাই। এই মেনটেনেন্সটা করতে যতটুকু দরকার সেটাই করতে হবে। সুতরাং এই যে ডাইকটমি বিটুইন বেসিক নেসেসিটিস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অলওয়েজ এক্সিস্ট, এটা সবসময় থাকবে এই ডাইকটমিটা। এবং এই ডাইকটমিটিকে বের হয়ে আসতে গেলে আমাদের জিডিপি গ্রোথ বা আমাদের কর্মসংস্থান করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, কনজাম্পশন প্যাটার্ন যখন বেড়ে যায়, মানে আমি বাংলাটা মনে আসতেছে এই মুহূর্তে, কনজাম্পশন প্যাটার্নটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এটা মানে আমি কিন্তু আমার কাছে সবচেয়ে আমার কাছে টাকা থাকতে হবে কেনার জন্য, তাহলে তো কনজাম্পশনটা বাড়বে, তাহলে আমি খরচা করতে পারবো। তো এই যে ক্রয় ক্ষমতা যদি না থাকে তখন তো সে কিছু করতে পারবে না। সেই ক্রয় ক্ষমতাটাকেই আওয়ামী লীগ রেজিম গত 15 বছরে বাড়িয়েছে এমন ভাবে যে প্রতিটি মানুষের কাছে দারিদ্র্য সীমাটা কমিয়ে আনা হয়েছিল 16%। তার মানে তখন এই ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কথা হয়নি। এখন কেন কথা হচ্ছে চীনের গ্যারা কোলে আমরা পড়ে গেলাম বা জাপানের গ্যারা কোলে আমরা পড়ে গেলাম? জাপান কেন মেট্রো রেল করতে অত বেশি টাকা এখন চাচ্ছে? কারণ জানে এই সরকারের নীতি সঠিক না, এরা দুর্নীতিবাজ সরকার। 5বার চ্যাম্পিয়ন আছে গতবার, এবার আবার এখন তো দুর্নীতি 100%। আগে তো হয়তো তারা 50% খেতে, এখন পুরো 100% খাচ্ছে। চাঁদাবাজি, প্রতিটা ক্ষেত্রে চাঁদাবাজি, রিক্সা চালকদের কাছে চাঁদা নেওয়া হচ্ছে। তো এই যে সিচুয়েশনটা, অর্থনীতির ভাষায় যদি আমি বলি,
যে সত্যিকার ভাবে বাজেটের যে একটা অংশ থাকে, আমরা টাকা প্রিন্ট করে বাজেটটাকে বড় করি, বড় আকারে করি। আমার মতে বাজেটটাকে করা উচিত আমাদের রেভিনিউ কতটা আসবে তারপরে বেসিস করে। তাহলে আমরা যখন আহ, মানে সবচেয়ে আগে যেটা ফুড, শেল্টার, এডুকেশন, হেলথ অ্যান্ড প্রোটেকশন, এই 5টা জিনিস যখন আমরা একটা সিটিজেনকে প্রোভাইড করতে পারবো, তখনই বুঝতে পারবো যে সত্যিকার ভাবে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। এগিয়ে নিয়ে যাবো এই জন্যে যাতে সবাই শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে এবং আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা যাতে বাড়ে। স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ার জন্য এটা হবে। তবে এখন যেটা হয়েছে, গত 5ই আগস্টের পরে আজ হচ্ছে 9ই আগস্ট, 2 বছর পার হয়ে গেছে। এই 2 বছরের মধ্যে আমরা অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে সময় ব্যয় করেছি, যার জন্য আজকে এই চীন কেন আমেরিকার সাথে যে চুক্তিটা করেছে, একটা অসম চুক্তি, সেই চুক্তিটাও কদিন পর তার মাথার পরে আসবে যে আমাদের টাকা দাও। তারা তো লোন নিয়ে টাকা জিনিস কিনছে, তো এটা এই চুক্তি তো বাতিল করতে হবে, সেটা করে নাই তারা। তো এখন সবাই আসবে এটা নিয়ে। তো সুতরাং আমি উপসংহার টানবো এইভাবে, অর্থনৈতিকভাবে আমরা এখন পঙ্গু হয়ে আছি। অর্থনৈতিক কার্যক্রম করতে গেলে এটা এটা আসতে হবে। গতকালকে একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে আমার কথা হচ্ছিল, ওনার 5টা স্পিনিং ফ্যাক্টরি, 5টাই বন্ধ। তার মানে 5টাতে আমি জানতে চাইছিলাম কতজন আনএমপ্লয়েড আছে। আপনি মনে করেন 5টার মধ্যে আমার যদি একটা 20,000 টাকা থাকে, তাহলে 100,000 লোক এখন আনএমপ্লয়েড, কারণ আমাকে বাধ্য হয়েছে বন্ধ করতে। কারণ আমি চালিয়েছি আপার আমলে, কিন্তু এখন চালাতে পারছি না। একটা করে গত 2 বছরে 5টা বন্ধ করেছেন। এখন উনি চিন্তা ভাবনা করছেন পুরো ফ্যামিলি নিয়ে বিদেশ আসবেন কিনা। তো এইভাবে যদি ডোমেস্টিক ইনভেস্টররা, ফ্লাইট অফ ক্যাপিটাল যেটা বলি আমরা, যে তার পুঁজি উঠিয়ে নিয়ে চলে আসবে বিদেশে, সে যেখানেই যাক, মালয়েশিয়া যাক, কানাডা আসুক, অস্ট্রেলিয়া যাক, ইংল্যান্ডে আসুক, ইউরোপে আসুক, এই যে ইনভেস্টরটা চলে আসছে, ফরগেট অ্যাবাউট ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, ডোমেস্টিক ইনভেস্টমেন্টটা যে কমে যাচ্ছে, তাতে ক্ষতিকার হচ্ছে 18 কোটি জনগণের লোক ক্ষতি হচ্ছে। তো ডোমেস্টিক ইনভেস্টমেন্ট তো অলরেডি তারা পুড়িয়ে দিয়েছে, গাজী ইন্ডাস্ট্রির মতন গাজী করেছে, মেক্সিমকোকে নষ্ট করে দিয়েছে। ওখানে লক্ষ লক্ষ কর্মচারীরা আছে বাইরে। আনএমপ্লয়মেন্ট রেট, মানে গভর্নমেন্টের এটা তৈরি করা রেট, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট রেট ইজ 24.2%। আমি একটা নিজেই স্টাডি করে দেখেছি যে 24.2% হচ্ছে অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট রেট। আর গভর্নমেন্ট বলে 4%, 5%। আর 4%, 5% তো কানাডাতেই না। তুমি কি ওখানে আমাকে হাইকোর্ট দেখাতেছো যে 4%, 5% বিবিএস এর? সুতরাং এই যে 24% প্রতি বছরে যে আনএমপ্লয়েড হয়েছে, 2 বছরে করে কত পার্সেন্ট চিন্তা করে, কত লোক আনএমপ্লয়েড হয়ে আছে, কত সেক্টরে চাকরি পাচ্ছে না, আর প্রতি মুহূর্তে আমাদের জনগণ বেড়ে যাচ্ছে। তো এইটার সাথে অর্থনৈতিক সমন্বয় করতে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে আমাদেরকে রেভিনিউ কালেকশন করতে হবে, ট্যাক্স বেস বাড়াতে হবে। ট্যাক্স বেস তো বাড়ায়নি 2 বছরে। আপার আমলে এনবিআর চেষ্টা করেছিল কিছুটা ট্যাক্স বেস বাড়াতে, কিন্তু তার পরবর্তী ইউনুস এসে কোনো অর্থনৈতিক কার্যক্রম করেনি। সে তো তার নিজের টাকা, নিজের বাটপাড়ি করে তার নিজের সবকিছু ক্লিয়ার করেছে, করে সে আবার বাটপাড়ি করে এখন রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করতেছিল। তা তো হবে না, এখন অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কে রাষ্ট্রপতি হবে কে হবে না, এর নাম তো অলরেডি দিয়ে দিয়েছে। তো ইউনুস যে ক্ষতিটা করে গেছে দেশের, এখন এই তারেক জিয়া এখন যদি সে 17 বছরে কি শিখেছে ইংল্যান্ডে থেকে আমি জানি না, যদি তার কিছু বোধগম্য হয়ে থাকে, কিছু যদি সামান্যটুকু 1% যদি কিছু শিখে থাকে, তাহলে সে চেষ্টা করবে একটা ভালো অর্থনীতিবিদকে মিনিস্টার অফ ফাইন্যান্স করতে, এবং ভালো অর্থনীতিবিদকে একজন গভর্নর অফ সেন্ট্রাল ব্যাংক করবে। বাংলাদেশ ব্যাংকের একজন অর্থনীতিবিদ, একজন অ্যাকাউন্টেন্টকে ধরে নিয়ে, সে পার্টি ক্যাডারকে ধরে নিয়ে সে গভর্নর বানিয়ে দিল, সে মানি ছাপিয়ে সব চালাবে, তা তো হবে না। ভাই, এই যে হ্যাঁ, আপনি বললেন যে একজন ভালো লোককে বা এডুকেটেড লোককে বা ক্যাপাবল লোককে এনে মানে অর্থমন্ত্রী করতে হবে। পঙ্কজ ভাই, একটা লোক উপর থেকে নিচ পর্যন্ত একটা লোক দেখতে পান? আমার তো মনেও থাকে না যে এটা মন্ত্রী বা ওইটা বা না, সচিব। আমার কিন্তু মনেও থাকে না। পঙ্কজ উত্তর দেওয়ার আগে আমি বলি, এখন আমলাতন্ত্র যেটা হয়েছে সম্পূর্ণ মানে স্বজনপ্রীতি।
এবং কোনো প্রকৃত আমলা এখন ওখানে নাই, প্রকৃত আমলারা সব বাইরে আছে। আপার আমলে ফিটেস্ট যে ছিল তাকে প্রমোশন দেওয়া হয়েছিল, সে কোন পার্টি করে ওটা দেখা হয়নি, এটা সত্য কথা, আমি জেনেই বলতেছি। আর দ্বিতীয়ত, এখন এই মুহূর্তে যতই দেখা যাচ্ছে কে সচিব কে মন্ত্রী বোঝা মুশকিল, কারণ মন্ত্রী তো একটা কোনো ক্লাস নাই। সে মানে তার যে হাওয়া ভবনের ক্যাডার ছিল এবং তার ক্যাডারগুলোকে নিয়েই সে মন্ত্রী বানিয়েছে, যার জন্যে মন্ত্রীর কথা সচিবরা শুনে না, সচিবের কথা মন্ত্রী শুনে না, যার জন্য তুমি পারফেক্টলি অবজার্ভ করেছো, গুড অবজারভেশন, যে কে কোনটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি এটাই জন্যই বললাম যে তাদের দলের মধ্যে বেশ কিছু ক্যাপাবল লোক আছে, কিন্তু তাদেরকে সে সাইড ট্র্যাক করে রেখেছে, এবং করে রেখে এখন কি হবে জানি না, দেখা যাক। মির্জা ফখরুল তো প্রেসিডেন্ট হবে, তারপরে কি হয় বুঝবো আর কি। যাই হোক পঙ্কজ ভাই, আমরা অনুষ্ঠানের তো একদম শেষ দিকে, আমরা অনুষ্ঠান একটু দেরিতে শুরু করেছি দর্শক শ্রোতাদের কাছে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। এই যে সারা বাংলাদেশে কিন্তু কি করা হলো, জননেত্রী শেখ হাসিনার বক্তব্যটাকে ব্ল্যাক আউট করা হলো, নানা বক্তব্য দেওয়া হলো, কেউ প্রচার করতে পারবে না, কোনো সংবাদপত্র সেভাবে প্রচার করতে পারেও নি, হয়তো দুই একটা দেখা যাচ্ছে যে অনলাইন ভিত্তিক পোর্টালে হয়তো খবর এসেছে, গণমাধ্যমে যেগুলো আমরা মেইন স্ট্রিম বলি সেগুলা কিন্তু আসে নাই। কিন্তু এর মধ্যেও কিন্তু প্রেস কনফারেন্স সংক্রান্ত যে নিউজ, আন্তর্জাতিক পর্যায়ে নিউজ হয়েছে কিন্তু 399টা। আমি আপনাকে এই মুহূর্তের হিসাব বলছি, আমাদের ছেলে মেয়েরা এই হিসাবটা রাখছে এবং প্রত্যেকটা নিউজ লিঙ্ক কিন্তু তারা সংরক্ষণ করছে। এই যে একটা অবস্থা, এই ধরনের মিডিয়া কাভারেজ কিন্তু আমি আমার এরকম বয়সে কিন্তু দেখি নাই, ঠিক আছে না? এখন এই যে একটা বার্তা সবার কাছে পৌঁছে গেল, এটা দিয়ে কি আপনার মনে হয় যে পঙ্কজ ভাই, যে আমাদের যে এখন রাজনৈতিক অস্থিরতা আছে এবং নেতা কর্মীদের ভিতরে যে হতাশা ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী মানুষেরা যেভাবে হতাশ হয়ে যাচ্ছিল, তারা একটু চাঙ্গা হবে এবং তারা তাদের পরবর্তী কর্মপদ্ধতি ঠিক করার ব্যাপারে এটা তাদেরকে সহায়তা করবে? হ্যাঁ, তা তো অবশ্যই। আমি শুধুমাত্র বাংলাদেশের আওয়ামী লীগ বা নেতাকর্মী তা বলছি না, গোটা বাংলাদেশের মানুষ তো আসলে একেবারেই শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছে। গুটি কয়েক লুটেরা, চাঁদাবাজ, দখলদারি, ইভেন দো বিএনপির মধ্যেও তো মোর দেন 30% বিএনপি ফার্স্টেড। কাজেই যারা চাঁদাবাজি, একটু আগে সেভাবে বলছেন যে দুর্নীতি, ব্যুরোক্রেসিতে সচিব নিয়োগে 5, 7, 10, 20 কোটি টাকার ডিল হচ্ছে। আমি এটা যদি হয় বাংলাদেশের বাস্তবতা, ডিসিএসপি ও সিএনও নিয়োগে কোটি টাকা বাণিজ্য হচ্ছে, এটা যদি হয় বাংলাদেশের বাস্তবতা, তাহলে সে দেশটা থাকে কি আর? আজকে বাংলাদেশটাকে, বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্যই নেত্রীর ফিরে যাওয়া, এবং নেত্রীর ফিরে যাওয়াকে উপলক্ষ করেই নেত্রী আজকে গোটা আন্তর্জাতিক মিডিয়ার ফোকাল পয়েন্ট, এবং তার বক্তব্যকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে, এবং মানুষ প্রস্তুতি নিচ্ছে কে কিভাবে, কখন ঢাকা যাবে, কখন নেত্রী আসবে, আমাদেরকে জিজ্ঞেস করে। তার চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ রয়ে গেল, অর্থাৎ রিজনাল পলিটিক্সে, ভূ রাজনৈতিক বাস্তবতায় আমি আগেই বলেছি নেত্রী বঙ্গবন্ধু কন্যা যে অপরিহার্য, অনিবার্য, সেই জায়গাটুকু জননেত্রী শেখ হাসিনার পলিটিক্সে ফিরে আসা, বাংলাদেশে ফিরে আসার মধ্য দিয়ে, যেহেতু পলিটিক্সে আসেনি, বাংলাদেশে ফিরে আসার মধ্য দিয়ে যে ড্রামাটিক্যাল চেঞ্জটা আসবে এই উপমহাদেশে, ভারত মহাসাগর, বে অফ বেঙ্গল, এই রিজনাল পলিটিক্সে যে নতুন মেরুকরণটা হবে, সেই জন্যই কিন্তু তার প্রতি আগ্রহ মানুষের বেশি, আন্তর্জাতিক মিডিয়ার আগ্রহটা বেশি। একদিকে দেশের মানুষকে বাঁচানো, আর দেশের মানুষের বাঁচবার জন্য মানুষ কার দিকে তাকায়? যেখানে সম্ভাবনা আছে, যেখান থেকে আলো আসে, তার কাছ থেকে আমি একটা আশ্রয় পাবো, যিনি আমাদের ওই যে এক কথা বেসিক নিডটা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কাজের নিশ্চয়তা দিতে পারবেন। মানুষ বাঁচবার জন্যই শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। মানুষ তার সম্ভব নিয়ে, মর্যাদা নিয়ে সমাজের দিকে থাকবার জন্যই শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। আমি সকল মানুষ বলছি, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, নারী, মুক্তিযোদ্ধা, সকল মানুষ তার সম্মান মর্যাদা নিয়ে নিরাপদে টিকে থাকবার জন্যে
দরিদ্র হতদরিদ্র মানুষ দুবেলা দুমুঠো ভাতের জন্যে, লাঞ্ছিত অপমানিত শিক্ষক তার মর্যাদার জন্যে, চাকরিচ্যুত একেবারেই এসআইতে নিয়োগ অন ট্রেনি ছেলেদেরকে বাদ দেওয়া হলো, শত শত কর্মচারী কর্মকর্তাদেরকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হলো। সেই মানুষগুলোর পরিবার তার জীবিকার জন্যে, তার অর্থাৎ মিনিমাম বেঁচে থাকবার জন্য যে অধিকারটুকু, সেটা ফিরে পাওয়ার জন্য শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন। কাজে গোটা বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার প্রতীক্ষায়, তিনি ফিরে এলেই মানুষ মুক্তি পাবে এই অপশাসন থেকে, দুঃশাসন থেকে। আপনি প্রশ্ন করতেই পারবেন, হয়তো প্রশ্ন করবেনও, আমি বলে রাখি, সময় নেই, যে নেত্রী যাচ্ছেন বিচার ফাঁসি। আমি বলে দিই এক কথায়, সিনিয়র মানুষ তিনি বলবেন, নেত্রী যখন যাবেন তখন দেশের অবস্থাটা কি হবে ওরা বুঝতেও পারছে না। কিসের সরকার, কিসের কি, কোন সরকার? বঙ্গোপসাগর ভেসে যাবে। জনগণের সরকার। নেত্রী যখন যাবেন তখন থাকবে জনগণের সরকার। কিসের আদালত, কিসের রায়, কিসের ফাঁসি? আমি আবার বলছি, মাঠ কর্মী হিসাবে বলছি, মাঠের অভিজ্ঞতা থেকে বলছি, মাঠ থেকে যে স্মেলটা পাচ্ছি, মাঠ থেকে যে ফোন কল পাচ্ছি, তাতে আমি বলছি নেত্রী যখন যাবেন তখন এই সকল সরকার টরকার থাকবে না কিছু, জনগণের হাতে থাকবে তখন সরকার। হতে পারে গুপ্তঘাতক, আত্মঘাতী বোমাবাজ, যেটা আইএসআই ট্রেনিং পাওয়া, তালিবানি কায়দায় হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম বা লস্কর তৈবা বা জেএমবি বা ট্রেন শীর্ষ সন্ত্রাসীরা, তারা হয়তো আত্মঘাতী বোমার, হ্যাঁ, এই সংখ্যাটাও কিন্তু আছে। আমাদের যে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে, আমি বলছি মুক্তি যাওয়ার কমপক্ষে 2 সপ্তাহ আগ থেকে দেশের নিয়ন্ত্রণ চলে যাবে জনগণের কাছে। 7ই মার্চ থেকে 25শে মার্চ, অর্থাৎ যে সময়টা ছিল নেত্রীর যাওয়ার তারিখের কমপক্ষে 2 সপ্তাহ আগে সরকার থাকবে না, সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। থ্যাংক ইউ পঙ্কজ ভাই, থ্যাংক ইউ। ওমর ভাই, থ্যাংক ইউ। আমাকে শেষ করতে হচ্ছে 11টা 8 বাজে। এক সেকেন্ডে বলে দিই, 11টা 8 বাজে আমি বলে দিচ্ছি। যেটা পঙ্কজ সুন্দর যদি বলেছে একটা স্পেসিফিক ভাবে, আমি ভাবে বলবো না। নেত্রী আপা যে ফিরে আসবে তার একটা রাজনৈতিক বার্তা সে দিয়েছে, এবং ইতিহাসে দেখা গেছে যখনই এই ধরনের নেতা নেত্রীরা ফিরে আসেন তখন ওই এখন যে সরকার আছে সে সরকার থাকে না, তারা আমার বাসায় এরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। এবং আমি শেষ করব এইভাবে, ইতিহাস সবসময় এক রৈখিক পথে চলে না। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে ক্ষমতাচ্যুত নেতাদের শীর্ষ দীর্ঘ ব্যবধানের রাজনৈতিক মেরুকরণের ঘটনার চেষ্টা দেখা গেলেও তা সফল হবে কিনা তা নির্ভর করছে দেশের আভ্যন্তরীণ ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং আইনি প্রক্রিয়ার পরিণতি এবং জনমতের পরিবর্তনের উপর। এবং যে সংখ্যাটা পঙ্কজ এখানে উল্লেখ করলো সেটা সত্যি হতে পারে, নাও হতে পারে, কারণ তখন বেশিরভাগ এই সরকারের যারা আছে, যেসব আদালত আছে, যেসব আইন, তারা সব বঙ্গোপসাগরে ভেসে যাবে। সোজা কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লোচন, তুমি এখন শেষ করতে। মৃত্যুঞ্জয় স্কোয়াড করব আমরা, মৃত্যুঞ্জয় স্কোয়াড করে নিয়ে ওনাকে ঘিরে রাখা হবে। যে টিম, আমাদের মৃত্যুঞ্জয় টিম, ওই সুইসাইড স্কোয়াডদের আমরা ভাসিয়ে দেবো। আমি বলছি আমার শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে পঙ্কজ, আমিও তোমাদের সাথে ওই প্ল্যানেই যাবো, হয়তো দেখা যাবে। ধন্যবাদ পঙ্কজ ভাই, ধন্যবাদ শের ভাই। আপনারা অনেকক্ষণ সময় দিয়েছেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা এটাই বিশ্বাস করি যে জনগণের হাত ধরে দেশে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা যা আমাদের চালিকা শক্তি, তা প্রতিষ্ঠিত হবে। এবং এই যে জঙ্গি যারা আছে, বিএনপি, জামাত, জঙ্গি, হিজবুত, এরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।